12 ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে ভোটের মাঠ। প্রার্থীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন মাঠে ভোটারদের মন জয় করতে, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আর প্রার্থীদের মধ্যে নানা ধরনের বাকযুদ্ধ চলছে, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী জোটগুলোর শীর্ষ নেতাদের পক্ষ থেকে। এটি নিউজের আয়োজন ফার্মফ্রেশের সৌজন্যে ভোটের রাজনীতি। আজকের আমাদের এই আয়োজনে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ভোটের নানা ইস্যু নিয়ে আমাদের এই আয়োজনটি, যেহেতু এখন আসলে রাজনীতির একটাই কথা চলছে, সেটি হচ্ছে ভোট। 12 ফেব্রুয়ারির যে ভোট, বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করতে চাই। তো শুরু করতে চাই আজকে একটি সাম্প্রতিক ইস্যু নিয়ে। আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচন কমিশন এবার একটি পদ্ধতি অবলম্বন করার উদ্যোগ নিয়েছিলেন। সেটা হচ্ছে যে সাংবাদিক যারা নির্বাচন কাভার করবেন তাদের তথ্যটি ডিজিটালি তারা সংগ্রহ করবেন। পরবর্তীতে তারা সেই পদ থেকে সরে এসেছেন সাংবাদিকদের দাবির মুখে, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে প্রায় 14,000 সাংবাদিকের তথ্য নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে ফাঁস হয়ে গেছে। এই প্রসঙ্গটি আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আপনি শুরুতে যেটা বলেছেন যে ভোটের উৎসব শুরু হয়েছে। আমাদের দেশের সবথেকে বড় যে উৎসব সেটি হলো ভোটের উৎসব, যে উৎসবে শিশু থেকে বৃদ্ধ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করতে পারে। কিন্তু আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক সমীকরণে একটা বড় অংশ প্রায় প্রতি বছরে প্রতি নির্বাচনে ভোটের এই উৎসব থেকে বাইরে থেকে যায়। এবারও একটা রাজনৈতিক মতাদর্শের একটি অংশ এই নির্বাচন বা এই উৎসব থেকে বাইরে থাকছে। আবার এখন যারা উৎসবে সামিল হয়েছে তারা তাদের সময়ে ভোটের উৎসব থেকে বাইরে ছিল। সবাইকে নিয়ে যদি ভোটটা করা যেত ভালো হতো। ভোট ব্যবস্থাপনার দায়িত্বটা পালন করে নির্বাচন কমিশন, এবং সফলতা যেটা আসে সেটা সবার মধ্যে ভাগ হয়ে যায়, কিন্তু ব্যর্থতা বহন করতে হয় ইলেকশন কমিশনকে। এবং সেই কারণে ইলেকশন কমিশনকে শক্তিশালী করা, স্বাধীন করা, এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশের রাজনীতিতে সবথেকে বেশি আলোচনা হয়। যেহেতু ইলেকশন কমিশন ভোটের পুরো ব্যবস্থাপনার কাজটা করে এবং একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে তাদের অনেকগুলো দায়িত্ব পালন করতে হয় খুব দক্ষতার সাথে এবং সতর্কতার সাথে। আপনি যে তথ্যটি দিলেন এটি ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়াতে আসা শুরু হয়েছে। আমাদের ইলেকশন কমিশনের সক্ষমতার জায়গাটা, যতগুলো ইস্যুকে রেজ করা যায়, প্রশ্ন তোলা যায়, তার সবথেকে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে ইলেকশন কমিশন তার যে গোপনীয়তা রক্ষা করতে হয়। আপনার ভোট সংক্রান্ত প্রায় অনেকগুলো বিষয়ের গোপনীয়তা খুব ইম্পর্টেন্ট। সেই গোপনীয়তা ইলেকশন কমিশন রক্ষা করতে পারল না, এবং ইলেকশন কমিশন এটিকে জাস্টিফাই করার জন্য তাদের এই যে দুর্বলতাটাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য নানা রকমের ব্যাখ্যা দিচ্ছে। কিন্তু চূড়ান্ত কথা হলো ইলেকশন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য আমাদের সংস্কার বলেন, নানা রকমের আলোচনা বলেন, সেই আলোচনাগুলো যে খুব একটা অর্থবহ হয়নি তার প্রমাণ হলো এই যে গণমাধ্যম কর্মীদের তথ্য বের হয়ে যাওয়া। শুধুমাত্র তাই না, ইলেকশন কমিশনের সমন্বয়হীনতা আছে। ইলেকশন কমিশন এক ধরনের কথা বলছেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা একজন এসে বললেন যে নির্বাচনী ফলাফল দিতে অনেক দেরি হবে। তারপরে ইলেকশন কমিশনের সচিব বললেন ইয়েস, দিতে দেরি হবে। তার পরের দিন আবার একজন ইলেকশন কমিশনার বললেন যে এটি সঠিক না। গণভোটের হ্যাঁ না, এই সমন্বয়হীনতার কারণটা কি? এই সমন্বয়হীনতার প্রধানতম কারণ হচ্ছে প্রতিষ্ঠানগুলোকে যে লোকবল আপনি নিয়োগ করেছেন এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, দক্ষতার জায়গায় একটা ঘাটতি আছে, এবং তারা কোনো কোনো জায়গায় সম্ভবত অন্যের কতগুলো এজেন্ডা সার্ভ করছে। আমাদের এখানে এই প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে। এটি একটি ভালো উদ্যোগ। বাংলাদেশের এই দেশের নাগরিক, এই দেশের সন্তান দেশের বাইরে আছে, দেশের ইকোনমি তাদের উপরে নির্ভরশীল একটা বড় অংশ, তাদের কাছে আমরা কৃতজ্ঞ, কিন্তু তাদেরকে রাষ্ট্র পরিচালনায় আমরা কোনো সুযোগ দেইনি। এবার নতুন করে প্রথমবারের মতন সেই সুযোগটা পাওয়া যাচ্ছে, কিন্তু সেই সুযোগটা যাতে বিতর্ক মুক্ত হয় সেই উদ্যোগটা যতটুকু
তাগিদ অনুভব করা উচিত ছিল সেটি করা হয়নি, এটি এক দৃষ্টিতে বলতে পারি। আবার বলতে পারি যে যে ভুলটা করা হয়েছে, আমি পোস্টাল ব্যালটকে মিন করছি, এটি ভুল না। আপনি যদি ভুল হয় তাহলে স্পেসিফিক প্রভাবশালী এবং প্রতিদ্বন্দ্বী যে কয়েকটা রাজনৈতিক দল আছে তাদের 2-3টা দলকে আপনি ব্যালটের উপরে রাখবেন আর অন্যদেরকে নিচে রাখবেন, এর পেছনে নিশ্চয়ই একটা রাজনৈতিক কারণ আছে। কিন্তু এখন পর্যন্ত এটির সুরাহা হয়নি। আমরা শুরুটা করেছি ইলেকশন কমিশনের কতগুলো বিতর্কিত কাজের ভেতর থেকে, তাদের অব্যবস্থাপনার ভেতর থেকে, তাদের দায়িত্বহীনতার ভেতর থেকে, এবং এবারের নির্বাচনটা অন্য যে কোনো নির্বাচন থেকে জটিল। তার একটা বড় কারণ হচ্ছে যেটি বললাম, যে সেইভাবে আমরা যেভাবে পার্টিসিপেটরি ইলেকশনের কথা বলছি সেই নির্বাচনটা এবার হচ্ছে না। এবারের নির্বাচনে তরুণদের একটা বিরাট অংশ জীবনে প্রথমবারের মতন ভোট দিচ্ছে, সুতরাং তাদের একটা মিশ্র প্রতিক্রিয়া থাকবে। সবকিছু মিলিয়ে এইবার নির্বাচন কমিশনের প্রতি যেই দায়িত্ব বা দায়িত্বর পরিমাণ যেটা বেড়েছে যদি আমি বলি, কারণ একই সাথে এবার গণভোট এবং জাতীয় নির্বাচন হবে, সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতাটা আপনি কতটুকু দেখছেন? এখন পর্যন্ত যে ধরনের সক্ষমতা আমাদের প্রত্যাশিত ছিল, আপনার মোটা দাগে 3-4টা জায়গায় তারা একটা বিতর্কিত ভূমিকার মুখোমুখি হয়েছে। প্রথমত হচ্ছে তার তথ্য সংরক্ষণ করা। এটি যদি কেবলমাত্র গণমাধ্যম কর্মীদের তথ্য না হয়ে, ধরেন যে পোস্টাল ব্যালটে যে ভোটগুলো এসেছে সেই সংক্রান্ত তথ্য যদি ফাঁস হয়ে যেত, তাহলে ইতোমধ্যেই যে ডিজাস্টারটা হয়ে যেত ভোট ব্যবস্থাপনায় সেটি হয়নি। কিন্তু গণমাধ্যম কর্মীদের যে তথ্যটা, এটিও কিন্তু কম গুরুত্বপূর্ণ না। আপনি প্রথম পরীক্ষায় ফেল করলেন, সামনের যে দিনগুলো আছে যদি ইলেকশন কমিশন নিরপেক্ষ একটা নির্বাচনের তাগিদ অনুভব করে, তার যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে, তার যে দুর্বলতাগুলো আছে এগুলো কাটানোর চেষ্টা করে এবং জনগণের প্রতি কমিটেড থাকে, তার যে লোকবল আছে, তার যে সক্ষমতা আছে, তার পুরোটা যদি সে ব্যবহার করে নির্বাচনের দিকে অগ্রসর হয়, তার মনের মধ্যে দায়িত্ব থাকতে হবে যে আমাদের এর আগে কোনো নির্বাচন কমিশন বা নির্বাচন কমিশনার খুবই অপমানজনকভাবে এখান থেকে বিদায় নিয়েছেন। আমাদের এখানকার যিনি এখন শীর্ষে আছেন ইলেকশন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, তিনি কিন্তু কয়েকবার বলেছেন যে তার পূর্বসূরিকে অপ্রত্যাশিত হলেও তার গলায় আমরা জুতার মালা পরাতে দেখেছি। সুতরাং আমরা খারাপ অভিজ্ঞতাকে রিপিট চাই না, কিন্তু তার ভেতর থেকে জনগণের যে ক্ষোভ এবং জনগণের প্রত্যাশা দুটোই অনুমান করা যায়, অনুধাবন করা যায় এই চিত্রগুলোর ভেতর থেকে। আমরা চাই আমাদের এই যে ইলেকশন কমিশনার এবং তার যে টিম আছে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন। রাষ্ট্র যে সহযোগিতা করা দরকার সেই সহযোগিতাগুলো রাষ্ট্র করবে। আমাদের নির্বাচনের ক্ষেত্রে একটা বড় সংকট ছিল, নির্বাচনটা ইলেকশন কমিশন কন্ডাক্ট না করে এটি চলে গিয়েছিল গণভবনের হাতে। গণভবন ঠিক করে দিত কে কে এমপি হবে, সিনেমার নায়কদের মধ্য থেকে কে পার্লামেন্ট মেম্বার হবে, কোন ভালো গান গাইতে পারে পার্লামেন্টে এসে গান গাইতে পারবেন, এই ধরনের কে এমপি হবেন, এটি ঠিক করে দেওয়া হতো। আমরা আশা করি যে এবার এই বিষয়টি হবে না, ওই জায়গাটা না হবে না। আমরা চাই নির্বাচনটা গণভবন থেকে যমুনায় না যাক, নির্বাচনটা যেন আগারগাঁয়ে নির্বাচন কমিশনের কাছে যায় এবং ভোটারদের হাতেই থাকুক। ভাই, আমরা এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। আমাদের আয়োজনের এই মুহূর্তে একটা ছোট বিরতি নিতে হচ্ছে। দর্শক, আমরা অনুষ্ঠানের পর যে একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর কিছুক্ষণ পরেই ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। এটি নিজের আয়োজন ভোটের রাজনীতিতে। আমাদের সঙ্গে রয়েছেন অতিথি হিসেবে শরীফুজ্জামান শরীফ। শরীফ ভাই, আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাকে। আমরা বিরতির আগে নির্বাচন কমিশনের সক্ষমতা সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তো নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেটার কিন্তু আরেকটা অন্যতম মানদণ্ড বলা যায় যে আসলে রাজনৈতিক দলগুলোর যে প্রচারণার ক্ষেত্রে
বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, কখনো কখনো সেটা সহিংস রূপ নেয়। আমরা সম্প্রতি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখেছি যেটা শেরপুরে ঘটেছে এবং একজন দলের একজন কর্মী বা নেতা যাই বলি আমরা, তিনি মৃত্যুবরণ করেছেন। সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বা বজায় রাখতে ভোটের উপযোগী নির্বাচন কমিশনে আসলে কতটুকু ভূমিকা রাখতে হবে, কতটুকু কঠোর হতে হবে তাদের? নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধানের বর্ণিত অধিকার বলে তার অনেক কিছু করার আছে। আমাদের দেশের সর্বোচ্চ আদালত যেমনিভাবে সরকারকে নির্দেশ দিতে পারে, ইলেকশন কমিশনও তার ইলেকশন ব্যবস্থাপনাটা জনগণের প্রত্যাশা অনুযায়ী করার জন্য তার বিভিন্ন প্রতিষ্ঠানকে নির্দেশ দিতে পারে। আবার ইলেকশন কমিশন চাইলেই সব কিছু করে ফেলতে পারে তা না। কিন্তু নির্বাচন এখন তো নির্বাচনের যে তফসিল ঘোষণার পরে আসলে প্রশাসন বলেন অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা তো নির্বাচন কমিশনের আওতাধীনই থাকে। আমি ওই জায়গাটাই আগে কিন্তু বলেছিলাম যে আমাদের ইলেকশনটা যেন গণভবন থেকে যমুনার হাতে না যায়। আমাদের ইলেকশনের ব্যবস্থাপনায় একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে জানি যে এটি এক খুবই জটিল একটা প্রক্রিয়া। পক্ষে বিপক্ষে নানা রকমের রাজনৈতিক বক্তব্য আছে, পক্ষ আছে। ভোট গণনার ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। কিন্তু হঠাৎ করে যখন প্রধান উপদেষ্টার একজন স্টাফ যখন এসে বলে যে ভোট গণনার ক্ষেত্রে একটা লম্বা সময় লাগতে পারে, এটি নিয়ে প্রশ্ন ওঠে যে এই কথাটা তো ইলেকশন কমিশনের বলার কথা, সেই কথাটা তিনি না বলে অন্য জায়গায় কেন যাচ্ছে? তাহলে ইলেকশন কমিশনের দায়িত্ব অন্য কেউ কি শেয়ার করছে কিনা? যদি সেটি হয়, এটি হবে নির্বাচন ব্যবস্থাপনার ক্ষেত্রে খুবই বড় ধরনের একটা বিপজ্জনক উপস্থিতি অথবা সিমটম। আমরা সেটি চাই না। আমরা আইন অনুযায়ী তো নির্বাচন কমিশনকে যথেষ্ট তফসিল ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে। যাবতীয় আইন শৃঙ্খলা বিষয়ক সবকিছু হচ্ছে ইলেকশন কমিশন ঠিক করবে। কিন্তু আমাদের যে সংস্কৃতি, এই সংস্কৃতির পরিবর্তন হয়নি। আমাদের এখানে গণ অভ্যুত্থান হয়েছে, মানুষ জীবন দিয়েছে, কিন্তু সংস্কৃতির পরিবর্তন হয়নি। আমি জানি না দর্শক এটি কিভাবে নেবেন। আমরা যাদেরকে তাড়িয়ে বিদায় করেছি তাদের অনেক ধরনের দোষ ছিল, ত্রুটি ছিল, অপরাধ ছিল। তারপরে আমরা কিন্তু প্রায় 3 মাস গণ অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ডাকে ঐক্যমত্য কমিশনে বৈঠক করে অনেকগুলো জায়গায় একমত হয়েছে যে আমাদের এই যে খারাপ যে কাজগুলো ছিল এগুলো আমরা এখন থেকে আর করব না, আমরা ভালো হয়ে যাব। আমরা কি ভালো হতে পেরেছি? আপনি গত কয়েকদিনের আচার আচরণে কি মনে হয় যে আমরা ভালো হয়েছি? আমরা তো সাম্প্রতিক সময় আবার দেখলাম যে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে প্রথম দিকে আমরা যেটা দেখিনি, কিন্তু এখন কিন্তু আক্রমণাত্মকমূলক বক্তব্য আসছে দুই দলের পক্ষ থেকে। এবং খেয়াল করে দেখবেন যারা অভিযোগ করছে, পাল্টাপাল্টি পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে, ঠিক আজ থেকে 16 মাস 18 মাস আগে তারা একসঙ্গে থেকে বলেছে যে ওরা খারাপ, আমরা ভালো, আমরা ওদেরকে তাড়িয়ে দিয়ে আমরা আসতে চাই এবং আমরা ভালো কিছু উপহার দিতে চাই। আমরা এখন দেখতে পাচ্ছি তার মানে এই না যে যারা চলে গেছে, পালিয়ে গেছে তারা ভালো ছিল। আমরা এই কথার ভেতর থেকে যেটুকু বলতে চাই যে আমরা কোনো কিছু শিক্ষা গ্রহণ করিনি এবং সুযোগ না থাকার কারণে আমাদের অনেকেই সৎ, আমরা ভালো বলে দাবি করি। যখন পরীক্ষায় আমরা অবতীর্ণ হই তখন দেখা যায় যে আমাদের ভেতরের যে সংস্কৃতি, আমাদের ভেতরের যে চর্চা, তার কোনো পরিবর্তন হয়নি। রাজনৈতিক দলগুলো যদি ইলেকশন কমিশনকে সহযোগিতা না করে, ইলেকশন কমিশনের আসলে কিন্তু নিজের ওই ধরনের তার সাংবিধানিক আইনগত ক্ষমতা আছে, কিন্তু আইন প্রয়োগের জন্য যে ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকা দরকার। এবং খেয়াল করবেন যে গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে কমিশনটি এসেছে এবং যে প্রতিষ্ঠানগুলোকে দেখভালের দায়িত্ব আমরা তাদের হাতে দিয়েছি, প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু নানাভাবে আক্রান্ত হয়েছে। পুলিশ বলেন, অন্যান্য যে অর্গানগুলো বলেন, যে অর্গানগুলো ইলেকশন কমিশনকে সহযোগিতা করবে, এখন পর্যন্ত পুলিশের পোশাকের পরিবর্তন হয়েছে, কিন্তু তার দক্ষতার, তার মনস্তত্ত্বের কি পরিবর্তন হয়েছে? না। এখনও কিন্তু বিনা বিচারে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। সাধারণ মানুষকে নানা কারণে গ্রেপ্তার করে তাকে ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়।
তার অর্থ হচ্ছে যে প্রতিষ্ঠানগুলোর প্রতি ইলেকশন কমিশনের সফলতা বা ব্যর্থতার জন্য নির্ভর করতে হবে, সেই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আমরা শতভাগ নিরপেক্ষ এবং দক্ষ প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে পারিনি। সুতরাং ইলেকশন কমিশনের অনেকগুলো চ্যালেঞ্জ আছে, আবার ইলেকশন কমিশনের অপরচুনিটিও আছে। সেটি কি? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নির্বাচনের এত আগে বাংলাদেশে কখনো কিন্তু সেনাবাহিনী মাঠে নামেনি। এবার প্রথম সেনাবাহিনীর সহযোগিতা করছে, যদিও রাজনৈতিক কারণে আমরা বিভিন্ন সময়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার উদ্দেশ্য প্রণোদিত একটা প্রচেষ্টা আমাদের ছিল। কোথাও কোনো ঘটনা ঘটলে আমরা সেনাবাহিনীর কাঁধে চাপিয়ে দিয়ে অথবা এক দুইজন মানুষের ব্যক্তিগত কোনো আচরণের জন্য পুরো বাহিনীকে আমরা আসামির কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করেছি। এটি এই ধরনের প্রতিষ্ঠানকে মনোবল দুর্বল করেছে, বিতর্কের মুখে ঠেলে দিয়েছে। তারপরেও ঠিক আছে, আপনার কথা সবকিছু বুঝলাম। সবকিছু মিলিয়ে আমাদের সময় শেষ। আপনি যদি ছোট্ট করে আমাকে বলেন যে সামনের যে নির্বাচন 12 ফেব্রুয়ারির, সেই নির্বাচনটা আসলে গ্রহণযোগ্য হওয়ার ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী, ছোট্ট করে যদি বলেন। জনগণ একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, গণঅভ্যুত্থানের মূল স্পিরিটটা ছিল সেটা। তবে একজন সচেতন নাগরিক হিসাবে আমি বলতে পারি সরকারের অনেকগুলো বক্তব্য, অনেকগুলো তৎপরতা আমার কাছে কখনো কখনো সন্দেহ হয় যে সরকার এই জায়গাটায় নিরপেক্ষ থাকবে। দেশের সরকারের প্রধান কয়েকদিন আগে একটা রাজনৈতিক দলকে ইন্ডিকেট করে বলেছেন যে তাদের কয়েকজন সদস্য নির্বাচিত হবেন এবং তারা মন্ত্রীও হবেন। স্বাভাবিকভাবে এটি যদি অনেস্টির জায়গা থেকেও কেউ ইমোশনের কারণেও বলে ফেলেন, তারপরে এটি নিয়ে যথেষ্ট প্রশ্ন করার সুযোগ আছে। এই কারণে নির্বাচন, ভোট এটি আবেগ ইমোশনের ব্যাপার না, কার প্রতি আপনার স্নেহ আছে দুর্বলতা আছে এটি প্রদর্শনের বিষয় না, এটা প্রতিযোগিতা এবং মানুষকে সুযোগটা দিতে হবে, মানুষ তার পছন্দ মতো প্রার্থীকে বের করবে। সরকার বাকি যে সময়টা আছে সেই সময়টা নিরপেক্ষ থেকে আমাদের এখানে দীর্ঘদিনের যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের অনুপস্থিতি ছিল সেটা নিশ্চিত করবে। আমরাও সেটা প্রত্যাশা করি। একটা আসলে আমরা বিগত সময় যে নির্বাচনগুলো দেখতে পাইনি, অন্তত 3টি নির্বাচন দেখতে পাইনি, সামনের যে নির্বাচন সেখানে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক এবং জনগণের অভিমতের প্রতিফলন ঘটুক, জনগণের সরকার ক্ষমতায় আসুক। শরীফ ভাই, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ, আমরা আজকের মতো এখানে শেষ করব। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম ফার্মফ্রেশের সৌজন্যে ভোটের রাজনীতি অনুষ্ঠানে। আজকের মতো এই আয়োজন এখানেই শেষ করছি। ধন্যবাদ। আমার কাছে এটাই বেস্ট, কারণ ফার্ম ফ্রেশ খাওয়া যায় যখন খুশি। ফার্ম ফ্রেশ UHT মিল্ক, যখন খুশি যেখানে খুশি।